হজ ব্যবস্থাপনা একটা টিম ওয়ার্ক, টিম স্পিরিটের প্রতিফলন ঘটেছে হজ ব্যবস্থাপনায়। এক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সবসময় মনিটর করেছেন। এমনকি আমরা পবিত্র মক্কায় থাকতে তিনি আমার সাথে আমাকে নির্দেশনা দিয়েছেন যে কোনো অসুবিধা আছে কিনা, কি করতে হবে। এর জন্য আমরা ওনার যে অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি, এর জন্য প্রধান উপদেষ্টা মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং ওনার প্রচেষ্টায় এই হজ ব্যবস্থাপনাকে মসৃণ, সুন্দর, স্বচ্ছন্দ, কনভেনিয়েন্ট করার জন্য লাব্বাইক মোবাইল অ্যাপস আমরা চালু করেছি। এটা চিফ অ্যাডভাইজার মহোদয়ের একান্ত অভিপ্রায় অনুযায়ী প্রিপেড কার্ড করেছি এবং সাশ্রয়ী ফোন রোমিং এর ব্যবস্থাও ছিল। হাজী সাহেবরা এটা গ্রহণ করেছেন। এবং এর সাথে আমি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান, সিভিল এভিয়েশন অথরিটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্স কর্তৃপক্ষ, হাবের সভাপতি জনাব সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব জনাব ফরিদ আহমদ মজুমদার সহ হাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং হজ এজেন্সিসমূহ যে দায়িত্বশীলতার স্বাক্ষর রেখেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অনেক এজেন্সি আমাদেরকে সহযোগিতা করেছেন এবং তারা সৌদি আরবের ডেডলাইন মেনে কাজ করেছেন। এই জন্য আমি তাদের প্রতিও আন্তরিক মোবারকবাদ জানাই। এই পর্যন্ত আমাদের ২৭,১৪৫ জন হাজি দেশে ফিরেছেন। কোনো ফ্লাইট বিপর্যয় ঘটেনি। এবার প্রথম নির্ধারিত ফ্লাইটগুলো যথাসময়ে ঢাকা টু জেদ্দা, জেদ্দা টু ঢাকা আপ ডাউন করেছে। কোনো ধরনের কোনো বিপর্যয় ঘটেনি। এবং ৫ জনকে আমরা মেডিকেল বেডের মাধ্যমে, তারা বসে আসতে পারবেন না হাজী সাহেব, ওনাদেরকে জেদ্দা থেকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বিমানের সাথে কথা হয়েছে, তারা মেডিকেল বেডে করে ফিরে আসবেন। এবং এই পর্যন্ত ৬৯,৪৫৫ জন রুগীকে আমরা প্রেসক্রিপশন দিয়েছি, ব্যবস্থাপত্র দিয়েছি ফ্রি অফ কস্ট। ১ কোটি টাকার ওষুধ আমরা তাদের মাঝে বিতরণ করেছি ডাক্তারের পরামর্শ মতো। এখনও ৯ জন হাজি হসপিটালে আছেন। আশা করি ২ দিনের মধ্যে তারা ওখান থেকে রিলিজ হবেন। প্রায় ১০ কোটি টাকার মতো মেডিসিন, মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জার টিকা হাজী সাহেবরা সৌদি আরব যাওয়ার আগে আমরা হজ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় ১০ কোটি টাকার টিকা হাজী সাহেবদেরকে আমরা দিয়েছি। এবং আমরা যে লোকবল আমাদের মন্ত্রণালয় থেকে নিয়েছি, একেবারে মালি, পিয়ন, ড্রাইভার, এগুলোর কাজ আছে, প্রত্যেকের কাজ আছে। আমি সবসময় বলে থাকি, একজন হাজী সাহেব যদি সান স্ট্রোক, হিট স্ট্রোকে পড়ে যায়, তাকে নিয়ে হসপিটালে পৌঁছানোর কোনো সচিব করবেন না। এটা করবেন ড্রাইভার, এটা করবেন মালি, এটা করবেন পিয়ন। তো অনেক হাজি হারিয়ে যায়। ১ লক্ষ মানুষের হজব্রত পালনের এই যে যজ্ঞ, এখানে বহু মানুষ হারিয়ে যায়। এবং আমরা ৮৯১ জন হাজিকে মক্কা, আরাফা, মিনা, মুজদালিফা থেকে খুঁজে তাদের তাঁবুতে পৌঁছে দিয়েছি। এই কর্মযজ্ঞ করার জন্য আমাদের ম্যান পাওয়ার লাগে। এবং ৪৫ জন হাজি স্বাভাবিকভাবে তারা মৃত্যুবরণ করেছেন। হজ করে মদিনা শরীফ এসে খারাপ লাগতেছে বলে মারা গেছেন। অথবা জেদ্দা বিমানবন্দরে ওনার লাগেজগুলো বিমানে ঢুকিয়ে দিয়েছেন, মানে হি ইজ অ্যাভয়েডিং ফর দি জার্নি, এই মুহূর্তে উনি ঢলে পড়ে গেছেন। এরকম ৪৫ জন হাজী সাহেব মৃত্যুবরণ করেছেন। আমাদের টিমের সহায়তা আমরা তাদেরকে দাফন কাফন এর ব্যবস্থা করেছি। এবং এই প্রক্রিয়ায় যেটা খুব সিগনিফিক্যান্ট, সেটা হচ্ছে, আমরা বারবার বলেছি, ধর্ম মন্ত্রণালয় হজ প্রক্রিয়ায় কোনো ব্যবসা করেন না, আমরা কোনো লাভ করি না।
আমরা কেবল এবাদতে সহযোগিতা করে থাকি। এক্ষেত্রে আমরা প্যাকেজ নাম্বার 1, প্যাকেজ নাম্বার 2 ডিক্লেয়ার করেছিলাম। তো আমাদের সচিব মহোদয়ের আন্তরিক প্রয়াসে আমার যে বাড়ি ভাড়া করার যে টিম, চৌকস টিম, ওখানে সেনাবাহিনীর প্রতিনিধি আছে, দূতাবাসের প্রতিনিধি আছে, আমার মন্ত্রণালয়ের প্রতিনিধি আছে, ওনারা বাড়ি টু বাড়ি, ডোর টু ডোর গিয়ে বাড়ি ভাড়া করেছেন এবং নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন। খাবার কাছে, অনতি দূরে এবং সাশ্রয়ী মূল্য, ফ্যাসিলিটিস বেশি, ভাড়াটা কম, নেগোসিয়েশন করে আমরা বাড়িগুলো কিনেছি। এতে কিছু টাকা আমাদের সারপ্লাস রয়ে গেছে এবং একজন হাজি কমপক্ষে 5,315 টাকা ফেরত পাবেন, কমপক্ষে। সর্বোচ্চ ফেরত পাবেন 53,642 টাকা এবং 4,978 জন হাজিকে, সরকারি হাজির সংখ্যা হতে 5,000, এর মধ্যে 4,978 জন হাজিকে আমরা সর্বমোট 8,28,90,183 টাকা ফেরত দেব। এই টাকা আমাদের হাতে আছে। আমরা তাদের অ্যাকাউন্টে এই টাকা সরকারি আইবাসের মাধ্যমে যাবে, তো আইবাস না, ব্যাংকের মাধ্যমে, BFTN এর মাধ্যমে আমরা তাদের অ্যাকাউন্টে পৌঁছিয়ে দেব। যারা মারা গেছেন এটা তাদের ওয়ারিসদের কাছে সিস্টেম অনুযায়ী পৌঁছে যাবে। এবং এইরূপ টাকা পাঠাতে আমার মন্ত্রণালয় থেকে কোনো ফোন করা হয় না, কারো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের নাম্বার চাওয়া হয় না, কিন্তু একটা চক্র প্রতি বছর মানুষের কাছে প্রতারণা করে টাকা নেয় যে হজের টাকা পাবেন, আপনি এই করেন, সে করেন, এটা করে, এটা প্রতারণা করে। আমরা বারবার এটা সতর্ক করেছি, আপনাদের মাধ্যমে আবারও আমরা সতর্ক করতে চাই। এরূপ যদি বিকাশ, নগদ, রকেটের কেউ পিন নম্বর চায় তাহলে বুঝতে হবে সে প্রতারক। আমাদের সাবধান থাকতে হবে। প্রতিটি হাজির নাম্বার আমাদের কাছে আছে, তাদের অ্যাকাউন্ট নাম্বার আছে, আমরা খুব অতি সত্তর এটা আমরা হজ থেকে তুলে নিয়েছি। আমরা এই পরিমাণ টাকা একেবারে গ্র্যাজুয়ালি তাদের অ্যাকাউন্টে পৌঁছেই দেব। 8,28,90,183 টাকা। আমরা এটা না বলেও পারতাম, যেহেতু আমরা ট্রান্সপারেন্সি বিশ্বাস করি, রুল অফ লতে বিশ্বাস করি, সমস্ত কাজ বিধিবিধানের আওতায় আসুক সেটা বিশ্বাস করি এবং এটার আমরা কাজ করি বলেই এটাকে আমরা ফেরত দিতে সম্মত হয়েছে এবং তাদেরকে আমরা ফেরত দেব। এবং হজটা আপনারা জানেন দ্বিরাষ্ট্রীয় প্রক্রিয়া, কিছু কাজ আমাদের হাতে থাকে না, এগুলো সৌদি কোর্টে বল থাকে, সৌদি কোর্টে আমরা কেবল নেগোসিয়েশন করি। এবং আপনারা জানেন যে আমি গতবারও 24 সালে মাননীয় সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রীর সাথে কথা বলেছি। 2,000 কোটা ওনারা নির্ধারণ করেছিলেন, এটা 1,000 নামিয়ে এনেছি। এবারও আমি আমার সাথে দুবার মন্ত্রীর সাথে, মাননীয় মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে। আসার 2 দিন আগে আমার সচিব মহোদয় সহ, আমার টিম সহ, হজ টিমের সদস্য সহ ভাইস মিনিস্টারের সাথে কথা বলেছি। আমি ওখানেও বলেছি, লিখিতভাবে বলেছি, মৌখিকভাবে বলেছি যে 2,000 এটা আপনি কমান। এবছর থেকে 26 সাল থেকে 2,000 কোটা করার কথা ছিল। আমি ওনাকে অনুরোধ করেছি, উনি আমাকে বলছেন আপনার কথা আমরা বিবেচনা করব। তা আমরা এখন অপেক্ষা করছি ওনারা কি রিপ্লাই দেন। এছাড়া সামনাসামনি এবং লিখিতভাবে আমি এখানে এসে মন্ত্রী মহোদয়ের কাছে একটা নোট পাঠিয়েছি। মিনায় ওই টয়লেটের সংখ্যা, আর আরাফাতে এবং মিনাতে এই মজদলাফায় বিছানার সাইজ যেটা মিনাতে আছে এটা 49 সেন্টিমিটার। একটা মানুষ সিদ্ধ হয়ে শুতে পারবে না। এটা শুনে মন্ত্রী মহোদয় ওরা একটা বিচলিত হন, বলেন, আমাকে বলেন কী বলেন, আমি আপনি প্লিজ ভিজিট টু দি মিনা। সেক্রেটারিকে বললেন যে তুমি এগুলো দেখো। তারপরে টয়লেটের অপর্যাপ্ত টয়লেট এবং মুজদালাফায় প্রথম রাতের দিকে পানি থাকে, শেষ রাতে পানি থাকে না, মিনারেল ওয়াটার দিয়ে আমাদের ওযু করতে হয়। আমি এই সমস্ত প্রবলেমগুলো ওনার কাছে তুলে ধরেছি এবং পরবর্তী সময়ে এগুলো আলাদা আলাদা করে নোট পাঠাবো ইনশাআল্লাহুল আজিজ।
এবং এই আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা এবার অত্যন্ত সুন্দরভাবে হজের কার্যক্রমটা আমরা সম্পন্ন করতে পেরেছি। কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। সৌদি গভর্নমেন্ট হ্যাজ টেকেন এনাফ মেজার্স, পর্যাপ্ত ওনারা ব্যবস্থা নিয়েছেন। এমনকি গরমে গত বছর অনেক মানুষ মারা গেছে, এবার তারা পুলিশ দেখলাম হাতে একটা জার নিয়ে মুখে মুখে ঠান্ডা পানি দিচ্ছে, ফলে মানুষের ঠান্ডার ভিতরে ছিল। একজন মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় নাই। সুন্দর ব্যবস্থাপনা, আমাদের হাজিরাও নির্বিঘ্নে হজ করে ফেরত আসছে। এই ছিল আমাদের 2025 সালের হজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক। 26 সালের কার্যক্রম আমরা শুরু করেছি। সৌদি গভর্নমেন্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। আমাদের কিছু ত্রুটি, কিছু বিচ্যুতি, কিছু শর্টকামিংস আমাদের ছিল, যেগুলো খুব বেশি উল্লেখযোগ্য নয়। এগুলো আমরা বিবেচনায় রেখে আগামী দিনের হজগুলো, 26 সালের হজ যাতে আরও নির্বিঘ্ন, আরও মসৃণ, আরও কনভেনিয়েন্ট হয়, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। হজ এজেন্সি অফ বাংলাদেশের কর্তাবৃন্দ আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা তাদের সহযোগিতা পাচ্ছি, মিডিয়ার সহযোগিতা পাচ্ছি। তো ইনশাআল্লাহ আজিজ আমরা আশা করি আমাদের নভেম্বর মাসে হজ চুক্তি করতে হবে। এর আগে আমাদের প্যাকেজ ঘোষণা করতে হবে। আন্তঃমন্ত্রণালয়ে আমরা মিটিং করব এবং রেট যাতে আরও কমাতে পারি, আরও সাশ্রয়ী করতে পারি, সেই চিন্তাভাবনাও আমাদের আছে। তো 25 সালে হজ ব্যবস্থাপনায় আপনাদের যেমন আমরা সহায়তা পেয়েছি, আমরা আশা করি 26 সালের হজেও আমরা আপনাদের সহযোগিতা পাব। হজ যাত্রীরা 2025 সালে কোনো হট্টগোল, হইচই, শোরগোল দেখা যায় নাই। ঢাকা বিমানবন্দরে হেরামের কাপড় পরে হাজিরা ঘোরাঘুরি করতো, একটা চিরন্তন চিত্র ছিল, এটা হয় নাই। কারণ আমরা ম্যাপিং করেছি। আমাদের মন্ত্রণালয়ের হজ উইংয়ের, পার্টিকুলারলি আমার সচিবকে আমি কৃতজ্ঞতা জানাই। তার ফারসাইটেডনেসের কারণে আমরা যাওয়ার প্রোগ্রাম ছিল 4 দিন আগে, আমরা গেছি 21, আমরা কয় তারিখ গেলাম? 29 তারিখ গেছি। কেন গেছি? হাজি সাহেবদের ফেলে আমরা যেতে চাই নাই। তো প্রায় 2000-এর মতো হাজির বিমানের যাত্রায় অনুষ্ঠিত ছিল। আমরা বিমান ফ্লাইনাস সৌদির সাথে বসে বাংলাদেশ বিমানকে রাজি করি, ওনাদেরও যাওয়ার ব্যবস্থা করেছি। ফলে একজন হাজিও ঢাকা বিমানবন্দরে ছিল না। আর মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বারবার আমাকে বলেছেন যে নো পিলগ্রিম উইল বি লেফট বিহাইন্ড। ঢাকা বিমানবন্দরের জন্য কোনো হাজি না থাকে। মানুষ সারা জীবনে হজ করে একবার, এজেন্সি নিতে পারে নাই, আমি এই অভিযোগ শুনবো না। ইউর মিনিস্ট্রি উইল বি লায়েবল ফর দ্যাট। দি হোল গভর্নমেন্ট ইজ উইথ ইউ। টাকা লাগলে বলো, বাড়ি ভাড়া করো, এজেন্সিকে পরে ফাঁসি দিবে। এজেন্সি যদি তোমার কোঅপারেশন না করে, এজেন্সির বিরুদ্ধে তারা ধরবে, এটা পরে। কিন্তু আমার হাজি যেতে হবে। মানুষ সারা জীবনে হজ করার জন্য বসে থাকে, তাকে তুমি আহত করতে পারবে না। এবং আজকের এই যে প্রেস ব্রিফিং করছি, এটাও স্যার বলছেন যে তোমাদের তো অ্যাচিভমেন্ট আছে। এবং তিনি ধর্ম মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে অভিনন্দন জানিয়েছেন যে তোমরা সুন্দর হজ উপহার দিয়েছে, যে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। তো স্যার বলতেছেন পাবলিসিটি নাই কেন? এত বড় একটা অ্যাচিভমেন্ট, তোমাদের পাবলিসিটি কম কেন? তখন আমরা চিন্তা করলাম তাৎক্ষণিকভাবে আপনারা একটু কষ্ট দিই, আপনাদের সাথে একটু বসি, এই জন্য আমরা এসেছি। তো আলহামদুলিল্লাহ এবছর স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসে এই হজ ব্যবস্থাপনা একটা মাইলফলক হয়ে থাকবে। এই ক্ষেত্রে আপনাদের অবদান সবচেয়ে বেশি। বিশেষ করে বিভিন্ন চ্যানেলের করেসপন্ডেন্ট যারা সৌদি আরবে আছেন, তারা আমার সাথে আরাফাতে ছিলেন, মিনাতে ছিলেন, সব সময় সাক্ষাৎকার নিচ্ছেন, ইতিবাচক খবর দিচ্ছেন। কোনো নেতিবাচক দিকলে এটা প্রচার না করে আমাদের কানে দিচ্ছেন। উই আর ভেরি গ্রেটফুল টু ইউ। এটা ওনারা প্রচার করতে পারতেন। এক জায়গায় পানি নেই, বিদ্যুৎ নেই, এটা উনি আমার প্রথম খবর দিলেন। আমি আমার টিমকে বলছি যে ওখানে পানি নেই, ওখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পানি বাইরে থেকে আনো। এটা একটা নিউজ করে দিতে পারতেন যে আরাফাতের মাঠে হাহাকার কারবালা, এ জাতীয় একটা নিউজ করতে পারতেন। তো এটা করেন নাই এজেন্সি, আপনাদের করেসপন্ডেন্টরা। এই জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি। 2026 সালের হজের কার্যক্রমে
আপনাদের আন্তরিক সহায়তা কামনা করছি। যেতে পেরেছেন, নিবন্ধিত সমস্ত হাজি যেতে পেরেছেন। ৪৫ জন হাজি মারা গেছেন, বাকিগুলো ফেরত এসেছেন। এটা হাবের সব সেক্রেটারি বলবেন, উনি ওনার বলবেন। ধন্যবাদ। আপনি যেটা বলেছেন সরকারি ব্যবস্থাপনায় যারা হজযাত্রী যান এবং যারা এই অ্যারেঞ্জমেন্টটা করে ওনারা সরকারের লোক, আর বেসরকারি ব্যবস্থাপনা যারা যান তারা আমাদের লাইসেন্স প্রাপ্ত এজেন্সির মাধ্যমে যান। আমাদের লাইসেন্সের সারা বছর অফিস ভাড়া দিতে হয়, আমাদের স্টাফ চ্যালেঞ্জ দিতে হয়, সুতরাং সেখানে আমাদের একটা লাভের বিষয় জড়িত থাকে। আমাদেরও সময় পরিমাণ বা কম বেশি টাকা আমাদের উদ্বৃত্ত ছিল, সেটি আমাদের এজেন্সির প্রফিট হিসাবে আমরা নিজেরা এটা ভোগ করে থাকি। ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা, আমার একটা প্রশ্ন, এতে সবকিছু মিডিয়াতে না আসলেও একটি বিষয় অভিযোগ আকারে আমাদের কাছে এসেছে, সেটি হচ্ছে যে বাড়ি ভাড়া সরকারি হজ ব্যবস্থাপনায় যারা হাজির ছিলেন তাদের বাড়ি ভাড়াগুলো মন্ত্রণালয় করে। এখানে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট ওখানে কাজ করে, যারা আপনারা কোন কোন বাড়ি ভাড়া করবেন সেটা তারা আগেই জানেন। এটার সাথে মিশনের কিছু কর্মকর্তা, অসাধু কর্মকর্তা জড়িত, তারা আগেই ওই বাড়িটা বাড়ির মালিকের সাথে কন্ট্যাক্ট করে রাখে এবং আপনার টিম যখন যায় ওই মাঝখানের যে মধ্যস্বত্ব ভোগী তার কাছ থেকে বাড়িটা নেয়। তাহলে অরিজিনালি বাড়ি ভাড়া যা তার চেয়ে বেশি সরকারকে দিতে হচ্ছে, এবং ওই একই বাড়ির পাশে যখন হাফ বাসা ভাড়া করছে তখন কিন্তু ওই রেটের সাথে সরকারি রেটের সাথে বেসরকারি রেট একটু ডিফারেন্স হচ্ছে। এই অভিযোগগুলো অতীতেও ছিল, এবারও এরকম কিছু অভিযোগ। ধন্যবাদ আপনাকে। এগুলো না জানি, এগুলো আগে থেকে ঘর ভাড়া নিয়ে একটা সিন্ডিকেট কাজ করতো যখন পলিটিক্যাল গভর্নমেন্ট ইন পাওয়ার। এবারে সেই সিন্ডিকেট আমাদের কাছে ভিড়তে পারে নাই। সচিব মহোদয়ের নেতৃত্বে মন্ত্রণালয়ের একটা দল এবং অন্যান্য মন্ত্রণালয় থেকে লোক আছে, কেবল আমার মন্ত্রণালয় নয়, এটা জনপ্রশাসন থেকে আছে, অর্থ মন্ত্রণালয় থেকে আছে, সেনাবাহিনী থেকে আছে, এনএসএর আছে, ডিফেন্স অ্যাটাচি আছে। ওনারা মিলে গিয়ে ঘরটা পছন্দ করে এবং ভাড়া কত এত না 100 টাকা কম নিতে হবে, তাহলে আমরা নেব, এভাবে করে যাচাই বাছাই করে নিয়েছে। পাশাপাশি বিল্ডিং ফ্যাসিলিটিস বেশ কম আছে। এক বিল্ডিংয়ে যদি ভাড়া বেশি হয় আর বিল্ডিং ভাড়া কম হবে, দুটোর সিমিলারিটি থাকার কথা নয়। আর মনে করেন পাশের বিল্ডিং ওনার লিফটের ছোট, স্বামী স্ত্রী তারা তৃতীয় ব্যক্তি উঠার কোনো জায়গা নাই, তো এটা তো আমরা নেব না। এই জন্য পাশের বিল্ডিং একটু বেশি হলেও ভাড়া যদি স্পেশাস থাকে, এটা আমরা অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তো আমার মনে হচ্ছে এবারে সিন্ডিকেট কাজ করতে পারে নাই, সিন্ডিকেট সক্রিয় ছিল না। আর বলেন, সিন্ডিকেট কাজ করতে পারে নাই। আপনাদের পরামর্শগুলো, আপনাদের এই উৎকণ্ঠা আমরা বিবেচনায় রাখবো। 2026 সালে যাতে আরও নির্বিঘ্ন করা যায় এ ব্যাপারে আমরা সচেষ্ট এবং সতর্কতা অবলম্বন করব। এবং আমি মনে করেন আর্মিরা যায়, রিটায়ার্ড আর্মিরা যায় অথবা ইন সার্ভিস আর্মিরা যায়, ওনাদের অনেক ডিমান্ড থাকে, বা সরকারি অফিসাররা যায়, ওনাদের অনেক ডিমান্ড থাকে যে টেবিল দিল না কেন, টেবিল কোত্থেকে দেবো, আমি টেবিল কোত্থেকে দেবো? এই যে গভর্নমেন্টের পারমিশন, এক কক্ষের ভিতরে 6টা সিট, 4টে সিট, কেউ যদি 4 সিটের বা 6 সিটের একটা রুম ভাড়া করে স্বামী স্ত্রী থাকবেন, 2 সিট রেখে বাকিগুলো তুলে নেব। আমার কাছে বলছে যে সিট তুলে নাই, তো আপনি বলেন নাই কেন? আপনি ম্যানেজারকে বলতেন আপনার 4 সিট তুলে দেবেন, তাহলে আমরা এই সিট তুলে দিতাম। প্লাগ পয়েন্ট একটা, এটা তো বিল্ডিং যিনি তৈরি করছেন উনি একটা রাখছেন, আমি এখানে 2টা করতে দেবো? আমি 2টা সুযোগ আছে, তেলাপোকা হবে। কারণ 10ই জুলাই হজ যাত্রীরা চলে আসছে, 10ই জুলাই তো আমরা যাত্রীরা ঢুকে গেছে। তাহলে এই যে 45 দিন যাবৎ এই বাসাতে, এই বাড়িতে হাজি সাহেবরা ছিলেন, তো উনি তো এটা ওয়াশ করতে পারেন নাই, মেরামত করতে পারেন নাই, তো তেলাপোকা তো জন্ম নেবে। তো তেলাপোকা থাকলে একটু বললে আমরা স্প্রে এনে ওখানে দিই, তেলাপোকা মেরে ফেলতাম। তেলাপোকা এই জন্য আমরা স্প্রে কিনে দিয়েছি, এই জন্য ভাড়া দেরি করে। আমার মনে হচ্ছে না এবছর কোনো সিন্ডিকেট কাজ করতে পেরেছে। আমাদের ক্লোজ মনিটরিং ছিল এবং সৎ অফিসাররা সাথে ছিলেন। এবং 26 সালে আমি একেবারে আজিজিয়া গেছি, ওখানে আরও সাশ্রয়ী রেট, কিন্তু আমাদের বাংলাদেশের হাজি সাহেবরা
মিসফালা ব্রিজের আশেপাশে থাকতে চায়। এশারে নামাজের পরে তারা একটু পান খাবে, একটু বাবা জর্দা টর্দা খাবেন, চা খাবেন, ওই এলাকায় থাকতে চায়। না হলে আমরা আরও অনেক কমে ভিতরে নিতে পারতাম। আগামীবারে আমরা আরও বেশি সতর্ক থাকবো। বলেন। আমি একটু স্যারকে সাপ্লিমেন্ট করি যে বাড়ি ভাড়ার ক্ষেত্রে আপনি যেটা বললেন না, তিনটা জিনিস, তিনটা ক্রাইটেরিয়া, তিনটা প্যারামিটার ফলো করা। যে হারাম শরীফের বহিঃচত্বর থেকে দূরত্ব, তারপরে প্যাকেজে উল্লেখিত মূল্য, তারপরে বাড়ির স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এই তিনটে সমন্বয়ে বাড়ি ভাড়া করা হয়। তো আমাদের যেটা প্যাকেজ 1 ছিল 3 কিলোমিটার, তো 3 কিলোমিটারকে আমরা 1800 মিটারের মধ্যে নিয়ে এসেছি, এবং যেটা 1.5 কিলো ছিল মানে 1500 মিটার, সেটাকে আমরা নিয়ে আসছি 1300 মিটারের মধ্যে। এবং প্যাকেজে উল্লেখিত মূল্যের আমরা কম নিয়েছি। স্যার যেটা বললেন যে সর্বনিম্ন 5000 থেকে আমরা 53,000 টাকা পর্যন্ত আমরা ফেরত দিচ্ছি আর কি। তো এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা বাড়ি সরজমিনে দেখেছি, ওখানে দরপত্র আহ্বান করা হয়েছে। তারপরে আপনার প্রত্যেক একটা শর্ট লিস্ট আমরা করেছি, বাড়ির মালিকের সাথে কথা বলেছি। তো এগুলো দীর্ঘদিনের প্রচলিত। স্যার যেটা ক্লিয়ার করলেন, আগে থেকে এটা হয়ে আসছে কথাবার্তাগুলো, কিন্তু এবার এটা ডিফেন্সের লোক ছিল, মিশনের লোক ছিল, ওই সৌদি অ্যাম্বাসেডারের প্রতিনিধি ছিল, মানে ওই রিয়াদস্থ যে বাংলাদেশ অ্যাম্বাসি আছে সেটার প্রতিনিধি ছিল, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি। তো এগুলো পরীক্ষা নিরীক্ষা করেই করা হয়েছে। 100% এটা যে স্বচ্ছতা বলে এটা এনশিওর করা হয়েছে, কোন রকমের ইস্যু নেই। আমরা ওই যে বললাম তিনটা, দূরত্ব, মূল্য এবং মান। থ্যাংক ইউ।